বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে অ্যান্তনিও গুতেরেসকে বাংলাদেশের আগামী নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে জানান অধ্যাপক ইউনূস। ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করে প্রধান উপদেষ্টা বলেন, আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন। বৈঠকে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি, জুলাই আন্দোলনের নৃশংসতার জন্য জবাবদিহিতা, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থাকে ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য উদ্বেগ এবং আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন সহ বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। খাগড়াছড়ির গুইমারায় হতাহতের ঘটনায় এখনও থমথমে জেলার পরিস্থিতি। চতুর্থ দিনের মতো বহাল রয়েছে 144 ধারা। খাগড়াছড়ির সঙ্গে সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল করছে। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে সোমবার দুপুর 12টা থেকে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে অবরোধ শিথিল করে খাগড়াছড়ির যুগ্ম ছাত্র জনতা। 60 ঘণ্টা পর ওই সড়কে শুরু হয় যান চলাচল। জেলার অভ্যন্তরীণ সড়কে তেমন যানবাহন চলাচল করছে না, বন্ধ রয়েছে দোকানপাট। তবে অবরোধ কর্মসূচির প্রভাব নেই রাঙামাটিতে। সকাল থেকে শহরে যানবাহন চলাচল করছে। এদিকে গতকালের সংঘাতের পর ভয় আর আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে যান। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করেছে সব পক্ষ। এর আগে খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সংঘাত শুরু হয়। খাগড়াছড়ির গুইমারায় সংঘাতে সব হারিয়ে এখন আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটছে পাহাড়ি বাঙালিদের। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি দুই পক্ষের মধ্যে সম্প্রীতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। একই সাথে পাহাড়ের শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। গুইমারার রামসুবাজার এলাকায় বসবাস এই 3 মারমা পরিবারের। রোববারের সংঘাতে দুর্বৃত্তদের দেয়া আগুন আর ভাঙচুরে এখন তাদের বসবাস খোলা আকাশের নিচে। সহায় সম্বলের পাশাপাশি পুড়ে গেছে তাদের স্বপ্ন। সারা রাত ঘুমাইনি, দিনেও ঘুম আসতেছে না। জঙ্গলে লুকাই ছিলাম আমরা। কোনো কিছু হলে ঘর পড়ে দেয়, আমরা কাকে নিয়ে ইয়ে করব, শান্তিতে থাকবো বলেন, কোন আশা নিয়ে? আমি কাপড় সিলাই, আমার স্বামী চাষবাস করি, এগুলা যত্ন করি রেখে রেখে আমরা ওই দোকান 3টা বানাইছে আর ঘর। তাদের মতো একই চিত্র পুরো এলাকার, যেখানে পাহাড়ি বাঙালি দুপক্ষই ক্ষতিগ্রস্ত। ঘরবাড়ি, দোকানপাট সবই এখন পুড়ে ছাই। সম্প্রীতি আর সৌহার্দ্য নিয়ে যুগের পর যুগ বসবাস করছিলেন সব জনগোষ্ঠী। তবে এমন সংঘাতের সাথে অপরিচিত এই জনপদের মানুষ। পাহাড়ি মানুষ তো কোথায় যে ভয়ে একটু হইলে ভয়ে চলে যায়। পাড়ার ভিতরে এখনো আতঙ্ক অবস্থা সৃষ্টি করতেছে। কারা এসে আমাদেরকে সুসম্পর্ক করে দেবে, এরকম হলে কি আমাদের আর সুসম্পর্ক করার ইচ্ছা আছে? ইভান যে কোহানের ঘটনা নিয়ে গুইমারা হয়েছে, এটা তো বলার বাইরে। বিশিষ্টজনরা বলছেন, পাহাড়ের এই জনপদে সম্প্রীতি ফেরাতে সব পক্ষকেই কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। পাশাপাশি করতে হবে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যেমন বিষয়টা আছে, একই সাথে পাহাড়ি বাঙালি এটা না করে আমরা যে একটা দেশের মানুষ, সেটাই সবার মধ্যে সবার আগে প্রত্যক্ষ করতে হবে। পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ যেন না থাকে, সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে। এই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের প্যাসিফিকেশন কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। গুইমারার রামসুবাজার এলাকায় প্রায় 50টি বসতঘর ও 40টি দোকান পুড়ে গেছে, যেখানে প্রায় 1000 পাহাড়ি বাঙালি মানুষের বসবাস। পাহাড়ে এমন সংঘাত চান না পাহাড়ি বাঙালি কোনো পক্ষই। আগামীতে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন এখানকার বাসিন্দারা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। পাহাড়ে হঠাৎ অশান্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ মন্তব্য করেন। এ সময় জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে বিএনপি নেতা বলেন, দলটির বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। হাজার বছরের যে ঐতিহ্য এবং সম্প্রীতির এবং
পরস্পরের বন্ধনের যে সম্প্রীতির বন্ধনের যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি বিদেশি চক্রান্ত একেবারে ক্রিয়াশীল, নানাভাবেই ক্রিয়াশীল। তারা যাতে তাদের কোনো ডিজাইন, তারা যাতে তাদের নীল নকশা বাস্তবায়ন করতে না পারে, তারা যাতে ব্যর্থ হয়, আমাদেরকে সেই ধরনের নজরদারি রাখতে হবে। জনমতের বাইরে গিয়ে পিআর পদ্ধতি নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফেজউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই একটি দলের স্বার্থে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মানবে না। স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ নেতাদের। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে পাল্টা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি দল। স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে, তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনমতের বাইরে গিয়ে দলীয় স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন করার কোনো সুযোগ নেই। জরিপে দেখা গিয়েছে যে 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক, সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনগণের রায়কে সবসময় এই জামাতে ইসলামী ভয় পায়, এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন 17টার বেশি আসন পায় নাই। প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকটে পড়বে দেশ। যদি নির্বাচন না হয়, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না যায়, তাহলে আগামী দিন অন্ধকার। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোট গণনার সময় পর্যবেক্ষকদের প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনে সহায়তা দিতে চায় তার দেশ। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউ এর নির্বাচনী অনুসন্ধানমূলক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব, জানান ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিং এর ব্যাপারে আগাবো। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মোটামুটিভাবে ওনারা আসতে চান, শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। এর আগে সোমবার বেলা 11টায় সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকর একটি বৈঠক হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় যুক্তরাজ্য। নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করতে চাই আমরা। সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে। তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাইকমিশনার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার মা অষ্টমী আজ। রাজধানী সহ সারা দেশে ভক্ত ও পূজারীরা উৎসব মুখর পরিবেশে পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
অষ্টমীতে নতুন কাপড় পরে বাহারির সাজে মন্দিরে মন্দিরে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। আর অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। একই দিনে হবে সন্ধি পূজাও। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা দেন ভক্তরা। সাধারণত 1 থেকে 16 বছরের অবিবাহিত কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়। এর আগে সোমবার মহাসপ্তমীতে পূজা মণ্ডপগুলোতে দিনভর ভিড় করেন পূজারীরা। ভক্তরা মন্ত্র উচ্চারণে পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে। শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। একই উঠানের এক পাশে মসজিদ, আরেক পাশে মন্দির। সীমান্তবর্তী লালমনিরহাটে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। নিয়ম মেনে সেখানে হয় পূজার কার্যক্রম, পাশেই চলে আজান নামাজ। যুগ যুগ ধরে এই সম্প্রীতি আজও বয়ে চলেছে এলাকাবাসী। লালমনিরহাটের পুরান বাজার কালীবাড়ি এলাকায় এক উঠানে রয়েছে মসজিদ মন্দির। যে উঠানে মুসল্লিরা করে ধর্মীয় মাহফিল, সেই উঠানে সনাতন ধর্মের মানুষরা করে দুর্গাপূজার আয়োজন। তাদের ধর্ম উদযাপনের ক্ষেত্রে আমাদের নামাজে কোনো ত্রুটি হয় না, কোনো সমস্যা হয় না, এবং আমরা যে নামাজ পড়ি, আজান দেই, আমাদের ইবাদত বন্দিগিতে তাদেরও কোনো সমস্যা হয় না। সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন হয়, সবাই সহযোগিতা করে, এলাকার লোকজনও। তা দেখা যায় এখানে কোনো সমস্যা হয় না। দুর্গাপূজায় এলে এক পাশে মন্দিরের উলুধ্বনি, আরেক পাশে শোনা যায় আজান। সাম্প্রদায়িক সম্প্রীতির এই নিদর্শন দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। এখানে একই সাথে মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত, এবং এই জায়গাটা দেখে আসলে খুবই ভালো লাগে। দুই সম্প্রদায় দুইভাবে তাদের নিজেদের ধর্ম পালন করছে, উদযাপন করছে, তো দেখে খুব ভালো লাগছে। মন্দির এবং মসজিদ প্রতিষ্ঠার পর থেকে কোনো বিশৃঙ্খলা দেখেনি কেউ। আজান ও নামাজের সময় বন্ধ থাকে পূজা, আর পূজার সময় বন্ধ থাকে মসজিদ। এভাবেই দুই ধর্মের মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে সম্প্রীতির এক জীবন্ত মঞ্চ। তাদের যে পূজা অর্চনা নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। সিসিটিভি স্থাপন সহ অন্যান্য বিষয়ে কথা বলে এসেছি। আশা করি এবারও এই যে সম্প্রীতির যে বন্ধন এটা অটুট থাকবে। 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠার পরপরই মুসলিম ব্যবসায়ীরা এর পাশেই নির্মাণ করে মসজিদ। তখন থেকেই চলছে দুই ধর্মের উপাসনালয়ের কাজ এক উঠানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাষ্টমীর পূজার আয়োজনে আরও জানাতে লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, আজ তো অষ্টমী, লালমনিরহাটে কিভাবে আয়োজন করা হয়েছে অষ্টমীর আয়োজন, এবং ভক্ত অনুরাগীদের ভিড় কেমন সেখানে? দেখুন, লালমনিরহাটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপরে গতকাল মহাসমারোহে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে মহাসপ্তমী কালকে কিন্তু শেষ হয়েছে। আজকে সকাল 10টার মধ্যে লালমনিরহাটের কাচারি মন্দিরে কিন্তু কুমারী পূজার মধ্য দিয়ে কিন্তু আজকে এই মহা অষ্টমীর কিন্তু কার্যক্রম শুরু হবে। তো আমরা দেখেছি যে লালমনিরহাটের যে হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের যে প্রতিমা দুর্গা এবার দোলায় চড়ে এসছেন। এই ধরায় এসে অসুরকে এবং অশুভ শক্তিকে তিনি ধ্বংস করে কিন্তু এই ধরায় কিন্তু শান্তি প্রতিষ্ঠা করবেন বলে মনে করছেন তারা। আমরা দেখেছি যে আজকে কিন্তু কুমারী পূজার জন্য লালমনিরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সনাতন ধর্মাবলম্বী তারা, এবং কিছুক্ষণ পর অর্থাৎ দুপুরে কিন্তু আবারও সন্ধি পূজা এবং সন্ধ্যার পরে আরতি এবং ভোজন, বিভিন্ন নাটক সহ বিভিন্ন আয়োজন কিন্তু রাখা হয়েছে। তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এবং পরিবারের সকল সদস্যরা নিয়ে কিন্তু তারা বিভিন্ন মণ্ডপে ঘুরে বেরিয়েছেন, তারা পূজা অর্চনা করছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাকে বলি যে লালমনিরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এখানে 5 শতাধিক সাদা পোশাকধারী শহর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব এবং অন্যান্য যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিয়োজিত আছেন। তো সব মিলে কিন্তু লালমনিরহাটে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আছে। আমি আরেকটি বিষয় জানাই যে লালমনিরহাট
লালমনিরহাটে কিন্তু ধর্মীয় সম্প্রীতির কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এখানে স্থাপিত আছে। আপনি নিশ্চয়ই জানেন যে একই উঠানে মন্দির এবং মসজিদ বছরের পর বছর ধরে কিন্তু এখানে দুই ধর্মাবলম্বীর মানুষ কিন্তু তারা ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে আসছে। এখানে কোনো ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। সব মিলে লালমনিরহাটে সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। যে আপনি থাকুন আমাদের সঙ্গে। এবার সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, অষ্টমী দিনে কুমারী পূজা হয়, কুমারী পূজা নিয়ে বিস্তারিত জানাবেন এবং ভক্ত অনুরাগীদের উৎসাহ নিয়ে জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ শহরের রামকৃষ্ণ আশ্রম পূজা মণ্ডপে। তো সুনামগঞ্জে এখন এবার কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি, তো হচ্ছে না। তো সুনামগঞ্জে আসলে কখনোই আমরা কুমারী পূজা অনুষ্ঠিত হতে দেখিনি। তো আপনাকে একটু দেখাই, এই আজকে যে মহা অষ্টমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়েছে। আমি এখানকার পুরোহিতের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে তাদের সকাল 6:30 থেকে যে আজকে মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ মন্ত্র পড়া থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা, পুরোহিতদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা শুরু করেছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এখানে অষ্টমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত ভক্তরা ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর আপনাকে একটা বিষয় যদি আমি বলি, সুনামগঞ্জ হচ্ছে একেবারে সীমান্তবর্তী যে উপজেলার কথা যদি বলি, এবার 424টি, যে পুরো জেলায় 424টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলায় সীমান্তবর্তী যে পূজা মণ্ডপ 35টি পূজা মণ্ডপ রয়েছে। এই 35টি পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদেরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন 35টি পূজা মণ্ডপকে ঘিরে তাদের এই মধ্যে 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা অন্যান্য সময় দেখে আসছি যে সুনামগঞ্জের যে পার্শ্ববর্তী দেশ ভারতের অংশেও কিন্তু বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে। অনেকেই ওই ভারতের অংশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবছর একেবারে কঠোরভাবে মানে বিজিবি অবস্থান নিয়েছে, যাতে কোনো কেউ যাতে ওই পারে যেতে না পারে। তো সুনামগঞ্জে একটা বিষয় হলো, অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা একটু বেশি, প্রায় 10টি পূজা মণ্ডপ এই অন্যান্য বছরের তুলনায় বেশি। তো আমরা দেখেছি গত পরশুদিন থেকে যে পূজা শুরু হয়েছে, গত পরশুদিন থেকে সনাতন ধর্মের যে লোকজন তারা উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে তারা পূজা মণ্ডপে ঘুরতেন, তাদের যে পূজা অর্চনা পালন করতেন। তো আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এবছর সুনামগঞ্জের যে দুর্গা উৎসব সেটা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সর্বশেষ। লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার আমরা যাব শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানতে। এবার রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা মিতু, আজকে তো কুমারী পূজার আয়োজন কেমন দেখছেন? ভক্ত অনুরাগীদের উৎসাহ কেমন দেখছেন? শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমি আছি রামকৃষ্ণ মিশনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মহাষ্টমীর যে পূজা সেটি শুরু হয়েছে। সকাল 6:10 দিকে এই পূজা পর্ব শুরু হয় এবং আজকের যে কুমারী পূজা অনুষ্ঠিত হবে সেটির লগ্ন আছে সকাল 11টায়। তার আগেই যে হিন্দু ধর্মের যে আচার
আচার তার আগেই মহাষ্টমীর পূজা শেষ করতে হয় এবং সকাল 10:30 নাগাদ এখানে পুষ্পাঞ্জলি দিতে পারবেন ভক্তরা। তার মধ্য দিয়েই মহাষ্টমীর পূজা শেষ হবে এবং কুমারী পূজা শুরু হবে। কুমারী পূজা এবং মহাষ্টমীর পূজায় অংশ নিতে এর মধ্যেই সকাল থেকেই অনেকেই আসছেন। ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে এই রামকৃষ্ণ মিশন ও মঠে। একটি বিষয় যে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করার রীতি এই মহাষ্টমীর কুমারী পূজায়, অর্থাৎ নারীর বিশুদ্ধ রূপকে পূজা করার মধ্য দিয়ে কুমারী পূজা করা হয় এবং প্রতি বছরই রাজধানীর রামকৃষ্ণ মিশনে আড়ম্বরপূর্ণভাবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই কুমারী পুজো উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। আজকের সকাল 11টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং শুরু হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে মধ্যাহ্ন প্রসাদ দুপুর 12টায় দেওয়া হবে এবং আজকে মহাষ্টমী উপলক্ষে যে সন্ধি পূজা আছে সেটি সন্ধ্যা 6টা13 শুরু হয়ে সমাপন হবে 7টা1 এ তো গেল পূজার যে আচার সেগুলোর সূচি এবং সবকিছু মিলিয়ে কুমারী পূজার যে আয়োজন সেটি প্রতি বছর যেমন রামকৃষ্ণ মিশন মঠ করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। নিরাপত্তা ব্যবস্থাও আমরা দেখেছি জোরদার আছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং ভক্ত দর্শনার্থীরা যারা আসছেন তাদেরকে যথাসম্ভব তল্লাশি করে এখানে ঢোকানো হচ্ছে। আর এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও আসলে সন্তুষ্টির কথা জানিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন। খুব সকালবেলায় এই মহাষ্টমীর পূজা শুরু হয়েছে এবং সেটিতে যারা অংশ নিয়েছেন ভক্ত দর্শনার্থী তারাও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা তারা দেখছেন। অনেকের কাছে জানতে চেয়েছিলাম কুমারী পূজা থেকে তাদের প্রত্যাশা কি। তারা যেটি বলছিলেন যে দেবী দুর্গার যে শুদ্ধ রূপ সেই শুদ্ধ রূপের পূজাই এই কুমারী পূজায় হয়ে থাকে এবং তার কাছে তারা এবং এই শুদ্ধ রূপের কাছে তারা মানব জাতি তথা দেশবাসীর কল্যাণ কামনা করবেন এবং তারা চাইবেন নারী শক্তির জয় হোক এবং এর মাধ্যমে নারী শক্তি যেহেতু পূজিত হয় তার মাধ্যমে তারা নারীদের কল্যাণ চেয়েছেন। নারীদের উপরে যে অনাচার অত্যাচার নিপীড়ন সেসবেরও তারা অবসান চেয়েছেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত 1 থেকে 16 বছর বয়সের নারীকে, অবিবাহিত নারীকেই এই কুমারী পূজায় আনা হয়। এবছর যাকে কুমারী পূজা দেওয়া হবে তার নাম ঠিকানা ঠিক এখনো প্রকাশ করা হয়নি। প্রতি বছরই সেটি পূজার পরই ভক্ত দর্শনার্থীদের সামনে সেটি উন্মোচন করা হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ রামকৃষ্ণ মিশন থেকে। রাজধানী রামকৃষ্ণ মিশন থেকে মহাষ্টমীর পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে মাধ্যমিক পর্যায়ের বই ছাপানোর কাজ নেওয়ার চেষ্টা করছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন কম রেটে কাজ নেওয়ার ফল ভালো হয় না, কেননা কম রেটে কাজ নিয়ে নিম্নমানের কাগজে বই ছাপানোর নজির আগেও বহুবার দেখা গেছে। তাই এ বিষয়ে আগে ভাগেই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা। আগামী বছরের জন্য 31 কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এরই মধ্যে প্রাথমিকের বই ছাপার কাজ পুরোদমে চললেও মাধ্যমিকের কাজ নিয়ে চলছে সংকট। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়া চলছে। এসব বইয়ে প্রতি ফরমায় সরকারের বাজেট 3.25 টাকা। বাজার মূল্যে প্রতি ফরমা ছাপাতে ন্যূনতম খরচ 2 টাকা 40 পয়সা। অথচ কয়েকটি প্রেস সিন্ডিকেট করে 1 টাকা 80 পয়সা থেকে 2 টাকা 9 পয়সা পর্যন্ত রেট দিয়েছে। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন এত কম রেটে ভালো মানের কাগজে বই দেয়া সম্ভব না। নির্বাচনের আগ মুহূর্তে সবার দৃষ্টি এড়িয়ে নিম্নমানের কাগজে বই দেওয়ার দুরভিসন্ধির আশঙ্কা করছেন তারা। সরকার তার কাজের গুড যে মানের নিতে যাচ্ছে এটার বাজার যাচাই করে ওদের কাছে ব্যাখ্যা নিয়ে ওদের টেন্ডার বাতিল করতে পারে। আমরা মনে করি যে সর্বনিম্ন যে দর আসছে দরে অনেকেই কাজ দিতে পারবে না। শুধু এইটা না, ব্যাংক এই রেটের উপরে ফাইন্যান্স করবে কিনা এটাও একটা সন্দেহ আছে। এনসিটিবি বলছে এখনো দরপত্র চূড়ান্ত হয়নি, তবে যেই দামই দিক না কেন নিম্নমানের কাগজে বই ছাপানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের এন্ডে, আমাদের এনসিটিবির এন্ডে, আমরা মন্ত্রণালয়, আমাদের যে স্ট্রং মনিটরিং টিমটা আছে, আমরা কিন্তু আমাদের কড়াগন্ডায় আমাদের কাজগুলি বুঝে নেব। কোনোভাবে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো স্কোপই নাই এটা।
শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিবি প্রতি বছর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বইয়ের নিম্নমানের কাগজ ঠেকাতে পারছে না। বইগুলো বাচ্চাদের কাছে যাওয়ার আগেই পথে খুলে পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে ওগুলো সব নষ্ট হয়ে গেছে। এই সেম ঘটনাটা এবার ঘটবে, কারণ হলো সরকার তো একটা রেট দেয় হলো যে এই বইটা যেন ছাপা এবং কাগজের মানটা ভালো থাকে। এদিকে নবম এবং দশম শ্রেণীর বইয়ের দরপত্র এখনো চূড়ান্ত হয়নি। এখনো কোনো সিদ্ধান্ত না নেয় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি আদায় না হওয়ায় ফের রাজশাহী ঢাকা রুটে বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট পালন করছেন তারা। সোমবার রাত 10:30 থেকে নগরের শিরোয়েল বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করেন তারা। শ্রমিকরা জানান, আংশিক দাবি মেনে মালিকরা বাস চলাচলের ঘোষণা দেয়, কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা রাজশাহী রুটে বাস চলাচল করতে দেওয়া হবে না বলেও জানান শ্রমিকরা। আমরা রাস্তায় নেমেছি, আমাদের সাথে 4 বার আমাদের ছিনিমিনি করলো। দাবি মেনে নেওয়ার কথা হয়েছে, সেটা বারবার যখন আসছে দেখা যায় একটা না একটা ছাড় দিয়ে আসছে, বা হেল্পারের বেতন কম, বা সুপারভাইজারের বেতন কম, বা খোরাকি নাই, বা 24 ঘন্টার কোনো ভাতা নাই। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানার মাদারগঞ্জ গ্রামে নিজ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মাদারগঞ্জ গ্রামের জগদীশ বর্মনের স্ত্রী শর্মিলা রানী ও তার মেয়ে শাপলা রানী। পুলিশ ও স্থানীয়রা জানায়, শর্মিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। স্বামী জগদীশ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করেন। সোমবার বিকেলে কিস্তি আদায়ের জন্য এক মাঠ কর্মী বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা ডাকাডাকি করে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিরাপত্তার জন্য দরজায় দেয়া বিদ্যুৎ সংযোগ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। দরজা কেটে দেখতে পাচ্ছি ভিতরে দুটো লাশ। পরে আমি আসার পর বিদ্যুতের লোকজন নিয়ে আসলাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জ্ঞাত করলাম। আপনি নিজেও দেখতে পারলেন যে ভিতর থেকে দরজা দেওয়া আছে, কিন্তু কারেন্ট শর্ট করতেছে। ময়না তদন্ত বা সবকিছু করলে নিশ্চিত হওয়া যাবে, পোস্টমর্টম করলে যে প্রকৃতপক্ষে মৃত্যুর কারণ কি। জামালপুরের ইসলামপুরে নির্মাণ কাজ শেষ হওয়ার 3.5 বছর পরও চালু হয়নি গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম। দীর্ঘদিন পরে থেকে নষ্ট হচ্ছে ভবনটি, চুরি গেছে বেশ কিছু মালামাল। স্থানীয়রা বলছেন, তদন্ত কেন্দ্রটি চালু হলে চরাঞ্চলে কমবে অপরাধ। আর পুলিশ সুপার বলছে, আগামী কয়েক মাসের মধ্যেই সব কার্যক্রম চালু হবে। জামালপুরের ইসলামপুরের নদী তীরবর্তী ও চরাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষায় 2022 সালে গুঠাইল পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হয়। 3.5 বছর পার হলেও এখনো চালু হয়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার না হয় নষ্ট হচ্ছে ভবনটি, দেখা দিয়েছে ফাটল। এছাড়াও চুরি হয়ে গেছে বেশ কিছু মালামাল। স্থানীয়রা বলছেন, নদীর কাছে তদন্ত কেন্দ্র চালু হলে কমবে অপরাধ। নদীর মধ্যে ডাকাতি, এটা পুলিশ অতি দ্রুত আসলে কমবো, জুয়া কমবো। যারা ঠিকাদার ছিল তারা একবার নিম্নমানের কাজ করছে, তারপর আপনি মনে করেন বিল্ডিং দ্বারা এখন অনেক দুর্দশা, বেহাল দশা। বাল্ব ছিল, তার ছিল, মোটর ছিল, এভরিথিং সবই প্রায় চুরি পর্যায়ে হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছে পুলিশ। আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই তদন্ত কেন্দ্রের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করব। এখানে আমাদের জনবল ইনশাল্লাহ দিয়ে আমরা যদি হেডকোয়ার্টার থেকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি গাড়ি পাই তাহলে তো ভালো, না হলে আমরা ভাড়া গাড়ি নিয়ে আপাতত এর কার্যক্রম ইনশাল্লাহ শুরু করব। আমরা 65% জমির উপর পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে 4,78,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্তমান সময়ে মাদকসহ নানা অপকর্মে ঝুঁকছে শিশু কিশোররা। এর থেকে পরিত্রাণে প্রয়োজন সচেতনতা। এই লক্ষ্যে প্রায় 20 বছর ধরে নীরবেই কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন। পেনশনের টাকায় নিজ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন শিশুকুঞ্জ, যেখানে রয়েছে মিউজিয়াম, লাইব্রেরি, পার্ক আর বিরল প্রজাতির কয়েকশো গাছপালা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদের পাড়ের গ্রাম কয়া।
সেখানকার একটি বাগানে খেলা করছে ছোট ছোট ছেলেমেয়েরা, কেউ বই পড়ছে, আবার কেউ গাছের সঙ্গে পরিচিত হচ্ছে। এই বাগানের মালিক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাসির উদ্দিন। এলাকার মানুষ তাকে ডাকেন নাসির স্যার নামে। 2005 সালে নিজ বাড়ির 33% জায়গা ও পেনশনের টাকায় শিশুদের বিনোদন ও মেধা বিকাশের জন্য তৈরি করেছেন লাইব্রেরি, মিউজিয়াম ও পার্ক। লক্ষ্য একটাই, শিশুদের শৈশবটা যেন আনন্দমুখর হয়, তারা যাতে আলোকিত ও প্রকৃতিপ্রেমী এবং মানুষের মতো মানুষ হয়। গাছালি নেই, আমরা এখানে খেলাধুলা করি ও আর্ট করি, এগুলো আমাদের খুব ভালো লাগে। একটা লাইব্রেরি আছে, খুব সুন্দর লাগে আমাদের জায়গা, রাইড আছে, অনেক কিছুই আছে। শিক্ষক নাসির উদ্দিনের শিশুকুঞ্জে এসে আপন মনে উপভোগ করে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। এমন পরিবেশ শিশুদের সুপ্ত মেধা বিকাশে সহায়ক বলছেন বিশিষ্টজনেরা। বাচ্চাদের যে প্রতিভা যে বিকশিত হচ্ছে এই উন্মুক্ত স্থানে, উন্মুক্ত এই যে সবকিছু মিলায়ে অনেক সুন্দর। আমাদের গতানুগতিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে বাচ্চাদের জন্য বা যে শিশু শ্রেণীগুলো আছে, এখানকার যে পরিবেশ ওইসব স্কুলগুলোতে এরকম সুন্দর পরিবেশ নাই। শিশুদের মানবিক হিসাবে গড়ে তুলতে ও শিশুদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা নিশ্চিতে যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ করে যাবেন বলে জানান নাসির উদ্দিন। আমি চাচ্ছি যে শিশুরা এখানে এসে সব ভুলে যাবে, বাড়ির কথাবার্তা সব ভুলে যাবে, এইখানে প্রকৃতির সঙ্গে হাসাহাসি, দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা করে দিয়ে এর মধ্যে দিয়ে শিক্ষা লাভ করবে, এবং ওইটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। মানবিক সমাজ গড়তে প্রতিটি গ্রামে নাসির মাস্টারের বড্ড প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী সহ সমাজের বিশিষ্টজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের সবজির চাহিদা মেটাতেই চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন যশোরের আব্দুলপুর গ্রামের কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে সবজির চারার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলাতেও, যা দেশের চাহিদার প্রায় অর্ধেক বলছেন কৃষি বিভাগ। যশোর সদরের আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম 2.5 বিঘা জমিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন করেছেন। এতে 4 ধাপে তার খরচ হবে প্রায় 25 লাখ টাকা। বিপর্যয় না হলে মৌসুমে অন্তত 4 থেকে 5 লাখ টাকা লাভ থাকে তার। গড়ে মিলায়ে মনে করেন যে আপনার 22-23 রকমের সবজির উৎপাদন এখানে করি। মৌসুম বেঁধে সিম, ফুলকপি, বেগুন, মরিচ, টমেটো সহ সব ধরনের সবজির চারাই উৎপাদন করেন এখানকার কৃষক। 500 টাকা করে যদি 1000 বেচতে পারি তা মনে করেন 2-3 লাখ টাকা আসবে। সব জায়গাতেই আমরা চারা দিই। এখানে আমরা পরিবহনের মাধ্যম দিয়ে সমস্ত ডিস্ট্রিক্টে আমরা চারা পাঠাই। মানসম্মত ও সহজলভ্য হওয়ায় দূরদূরান্ত থেকেও আব্দুলপুরের সবজির চারা কিনতে আসেন অন্য জেলার কৃষকরা। 10-12 বছর ধরে নেওয়া হচ্ছে। এই জায়গায় চারার মান খারাপ হয় না, এবং আমরা তো লাগাই, কেউ 2000 পিস লাগাই, কেউ 5000 পিস লাগাই। অনেক ভালো, এবং সারা দেশের লোক এখন আব্দুলপুরে সারা দেশের লোক আসে, এই জন্য আমরাও আসছি, আমরাও বাইরে থেকে আসছি চারা নিতে এই জায়গা থেকে। অনুকূল পরিবেশ ও মাটির কারণে বছরের অধিকাংশ সময়ই চারার আবাদ করতে পারেন এখানকার কৃষক, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন সহ বিভিন্ন ধরনের চারা তারা তৈরি করে থাকে, এবং দেশের আশপাশের জেলাসহ আপনার চিটাগাং, রাজশাহী, দিনাজপুর এইসব অঞ্চলেও এরা চারা সরবরাহ করে থাকে। এরা অর্ডারের মাধ্যমে চারা তৈরি করে। কৃষি বিভাগের তথ্য মতে দেশের প্রায় 50% সবজির চারার চাহিদা মিটিয়ে থাকেন যশোরের কৃষকরা, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।